নমস্কার, বঙ্গকণ্ঠে আপনাদেরকে স্বাগত। আমাদের মূল মন্ত্র ভারত আমার অস্তিত্ব, বাংলা আমার হৃদয়। আজকের অনুষ্ঠানে আমরা নিয়ে এসেছি এনআরসি সম্বন্ধে একটু বিস্তারিত আলোচনা করবার জন্য। আমাদের সাথে আছেন ডক্টর দেবপ্রসাদ কর। নমস্কার। নমস্কার। আজকে আমরা যেই এনআরসির বিষয় নিয়ে আমরা জানবার চেষ্টা করব যে এই পুরো বিষয়টার কি প্রসেস আছে বা কি হওয়া উচিত বা কি আমাদের নিয়মকানুন আছে, আদৌ কতটা আমাদের এটা লাগু হয়ে আছে কি না, সেই সম্বন্ধে একটু বিস্তারিত যদি সেই সম্বন্ধে আমরা জানতে পারি। এনআরসি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স অর্থ করলে তাই দাঁড়ায় জাতীয় নাগরিকদের তালিকা। এবং এই সংক্রান্ত একটা আইন তৈরি হয় 2003-এ। আচ্ছা, 2003-এর 10 ডিসেম্বর এটা গেজেটে আসে যে ভারতীয় নাগরিকদের একটা তালিকা তৈরি করা হবে এবং সবাইকে একটা করে আইডেন্টিটি কার্ড দেওয়া হবে। কাজে এটা দাঁড়ালো যে রেজিস্ট্রেশন অফ সিটিজেন্স ইন ইন্ডিয়া। এই 2003-এর আইন অনুযায়ী এটা তৈরি হলো, যেরকম তালিকা হবে এবং দেওয়া হবে, আইডেন্টিটি কার্ড দেওয়া হবে, ইস্যু অফ আইডেন্টিটি কার্ড, রেজিস্ট্রেশন অফ সিটিজেন্স অ্যান্ড ইস্যু অফ আইডেন্টিটি কার্ড। তো এটা আইন হলো, পড়ে থাকলো, যেমন চিরকাল হয়। আইন কিছুই হলো না, কোনো কিছুই হলো না। এর মধ্যে হলো কি, এই 2009-তে এর যে কি করে না এটা হবে, মানে এই প্রসেসটা কি করে হবে, সেটার যে বিধিগুলো তৈরি হয়েছিল তার মধ্যে 4 নম্বর বিধি পরিবর্তন হলো। কীভাবে পরিবর্তন হলো? আসামের আন্দোলনকারী আসাম স্টুডেন্টস ইউনিয়ন, ভারত সরকার এবং আসাম সরকার, এদের ত্রিপাক্ষিক বৈঠকে এর 4 নম্বর ধারা, 4 নম্বর বিধি যেটা ছিল নাগরিকত্ব নির্দিষ্ট করার, সেই 4 নম্বর বিধিটাকে পরিবর্তন করে 4 ক, এবার 4A করা হলো। ক্লজ 4-কে চেঞ্জ করে 4A করা হলো এবং সেটা অ্যানেক্সড হলো, সংযোজিত হলো, সংশোধিত হলো, তারপর সংযোজিত হলো। সেখানে কি আছে, মানে এনআরসি তৈরি করার যে বিধিবিধান যা নির্দিষ্ট হয়েছিল তাতে তার 4 নম্বর বিধিতে ছিল যে যারা গণক, যারা এইগুলো নেবেন, যারা এই কর্মী রেজিস্ট্রেশনের, তারা বাড়ি বাড়ি যাবেন এবং সবার সেই নাগরিকত্ব সংক্রান্ত যা যা ডেটা আছে সব কালেক্ট করবেন, সেগুলো একসঙ্গে নিয়ে আসা হবে, তারপর কম্পাইলড হবে তালিকা। ওটা যে বলা হয় যে কিছু সার্টিফিকেট দেখাতে হবে, সেই বিষয়টা কি আছে? বটেই, আমি কোথায় জন্মেছি, আমি কোন স্কুলে পড়েছি, কোন কলেজে পড়েছি, কিংবা আমার বাবার নাম কি, আমার মার নাম কি, তারা কতদিন ধরে এদেশে ছিলেন, আমার স্টেটমেন্ট যা আছে। কি পুরো প্রসেসটাই বলা আছে বিধির মধ্যে কিভাবে করে কি হবে? হ্যাঁ, বটেই, এই প্রসেস বলা আছে যে গিয়ে তাদের সংগ্রহ করবে, তাদের সংক্রান্ত যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কালেক্ট করবে, করে নিয়ে আসবে, তারপর এগুলো কম্পাইল করা হবে। এখন এখানে কিন্তু আরেকটা প্রশ্ন দাঁড়িয়ে থাকছে যে কে নাগরিক, কে নাগরিক না। তো সেখানে নিশ্চয় সংবিধান সবচেয়ে উপরে। সংবিধানে হচ্ছে 6 নম্বর ধারা, 5 নম্বর ধারা, অনুচ্ছেদ 5 নম্বর অনুচ্ছেদ, 6 নম্বর অনুচ্ছেদ নির্দিষ্ট করছে কে নাগরিক, কে নাগরিক না। অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ কনস্টিটিউশন, সংবিধানের শুরু হওয়ার, বলবৎ হওয়ার সাথে সাথে কারা নাগরিক। আর একটা 6 নম্বর, যেটা সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি, যে পাকিস্তান থেকে যারা এসেছেন তাদের নাগরিকত্বের অধিকার। এই বিষয়গুলো এর আগে আলাপ হয়েছে, কাজে এই বিষয়ে আমরা এখন ঢুকছি না। তো 6 নম্বর ধারা অনুযায়ী এবং তারপরে ভারতের নাগরিকত্ব আইন তৈরি হলো 1955-তে, সেই অনুযায়ী তথ্যগুলো কম্পাইল করে কে নাগরিক, কে নাগরিক না লিস্টি করা হবে এবং একটা করে আইডেন্টিটি কার্ড দেওয়া হবে। তো মানে কাম্য,
একটা দেশের তো তাই হওয়া উচিত। নাগরিকত্বের তালিকা থাকবে না, আর হাওয়ার ওপরে সব কথা হবে। কেউ বলবেন যে ভোটার তালিকা নিয়ে এসো, কেউ বলবেন জমি কিনেছিলি কিনা, আর আমি ভূমিহীন, তো আমি জমি কোথায় পাবো, আমার জমির দলিল দিতে হবে। তো এইসব হয়ে রয়েছে, একটা নির্দিষ্ট আইন তো হওয়া দরকার, হলো। কিন্তু তার আবার সূচনাটা জড়িয়ে আছে আরেকটা জিনিসের সঙ্গে, সেটা হচ্ছে আসামে একটা আন্দোলন হয়েছিল, যেটা প্রথমে বহিরাগত বিতাড়ন আন্দোলন ছিল, তারপরে 1979-এর পর এটা বিদেশি খেদা আন্দোলন হয়। অনেক বিদেশির নাম ভোটার তালিকায় ঢুকে গেছে, তাদের বার করে দিতে হবে। এখন এইখানে একটা কথা এসে যাচ্ছে যে বিদেশির নাম ঢুকে গেছে, তাদের নাম বাদ দিতে হবে। এই নিয়ে যে শেষ অবধি যে একটা চুক্তি হলো, আসাম চুক্তিটা, তো এখানে কিন্তু বলা হচ্ছে যে 1966-র পর থেকে 71 অবধি যারা ঢুকেছেন তারা নাগরিক নন, তারা বিদেশি, তাদের নাম বিদেশি হিসাবে নথিভুক্ত করতে হবে এবং তাদের নাম 10 বছর পর্যন্ত ভোটার তালিকা থেকে বাদ থাকবে। 1971-এর পর আর কেউ ঢুকতেই পারবেন না। আর যারা তার আগে ঢুকেছেন, মানে 66 সন থেকে, তারা 10 বছর এইখানে থাকার পর তাদের নাম ভোটার তালিকায় যাবে, মানে তারা বিধিবদ্ধ নাগরিক হবেন। এটা আসাম চুক্তিতে আছে এবং খুব অহংকার করে বলেন কেউ কেউ যে এই চুক্তিটা কিন্তু একেবারে সেকুলার। হ্যাঁ, মজার ব্যাপার হলো যে দেশ ভাগ করলে সময় তুমি সেকুলার ছিলে না, দেশ ভাগ মেনে নিলে। মানলে কেন? আমি মানি না, আমি ওই ধর্মের নামে বিভাজন হতে দেব না, দেশ ভাগ হতে দেব না, ঠিক কথা ছিল। তো তুমি মানলে ধর্মের নামে দেশ বিভাগ, এবং ওখানে কিছু মানুষ আটকে গেল, কিছু যারা মানে প্রাণ হাতে নিয়ে কোনো রকমে চলে এলো, সমস্ত কিছু বিসর্জন দিয়ে চলে এলো, তারা এসে পৌঁছলো। আর বাকি যারা পারলো না, এই বিশাল অন্ধকারের দিকে যারা যেতে পারলো না, যাদের সম্ভবই ছিল না চলে আসা, তারা ওখানে ফাঁদে পড়া জানোয়ারের মতো আটকে থাকলো। আজ অবধি তাদের ওপরে অত্যাচার হচ্ছে। হ্যাঁ, অথচ তুমি বলছো 66 থেকে কারা? ধর্ম উল্লেখ করনি, কারা 66 থেকে? আমি হিন্দু, আমি ওখানে নির্যাতিত হয়ে এখানে এসেছি, তুমি আমাকে 10 বছর এমনি বসে রেখে দেবে? ভোটার তালিকায় আমার নাম নেই, এবং তারপরে হলে নেবে না, 71-এর পরে আর নেবে না। এইগুলো কি কথা? তাহলে তোমরা ধর্মের নামে দেশ ভাগ হয়েছিল কেন? এবং যখন দেশ ভাগ হয় তখন মিষ্টি মিষ্টি কথায় কেউ কম যাননি। পার্লামেন্টে দাঁড়িয়ে জওহরলাল নেহরু বলছেন যারা আসছেন তারা নিশ্চয় আসবেন, যদি আইনে সেটা সম্ভব না হয় তাহলে আইনই বদলে ফেলতে হবে। জওহরলাল নেহরুর বক্তৃতার সংকলনের মধ্যে আছে, এটা পার্লামেন্টে বক্তৃতা দিয়েছেন উনি। বল্লভভাই পটেল, না, ওদের ছাড়া, ওদের আত্মত্যাগের কথা কে ভুলে যেতে পারে? পূর্ববঙ্গের মানুষদের আত্মত্যাগের কথা, তাদেরকে বাদ দিয়ে কী করে স্বাধীনতা হবে? এইসব কথা হলো। অনেকেই বললেন, গান্ধীকে জিজ্ঞেস করলো যারা চলে আসছে তাদের কি হবে? না না না, তারা আসলেই এখানে তাদের জায়গা হবে, এই জায়গা হওয়ার নমুনা। হ্যাঁ, এবং এটা অত্যন্ত বেদনাদায়ক যে একবারে কিচ্ছু না ভেবে ওইসব করে দেওয়া হলো। এবং এই মানুষগুলো এখানে এলেন, তারা আজ অব্দি এই যে দশা হচ্ছে। এখন এর মধ্যে আমাদের বর্তমান শাসক যারা, একটুখানি একটা ছোট্ট আলো জ্বালানোর মতন, তারা বললেন যে আমরা নাগরিকত্ব আইনে একটা অ্যামেন্ডমেন্ট করব, একটা সংশোধনী আনবো। ওই সংশোধনীর নামই হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। হ্যাঁ, ওই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে তারা বললেন আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে যারা মানে হিন্দু, জৈন, বৌদ্ধ, পার্সি ইত্যাদি, এরা যারা মানে নন মুসলিম, এরা যারা এই দেশে চলে আসবেন তারা আসতে পারেন। তারা এসে ওই আমাদের ন্যাচারালাইজেশনে আছে যে 12 বছর থাকতে হবে, তারপর ওসব না, মানে এখানে একটা ছোট্ট ডমিসাইল 6 বছরের, তাহলেই তিনি থাকতে পারবেন। এইসব আইন করে দেওয়া হলো, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তার বিরুদ্ধে অনেক প্রতিবাদ হলো, কেন হলো জানি না।
এবং যারা এই সাফার করেছেন তারাই বা কেন আওয়াজ তুললেন না তাও জানি না। যে আমরা ওখান থেকে এসেছি, কিংবা আমাদের পূর্বপুরুষরা এসেছেন, কিংবা আমাদের পিতৃপুরুষের ভূমি রয়ে গেছে এখানে, আমি এখানে ছিলাম বলে এখানে থেকে গেছি, আমি কেন বলবো না যে এটা কি, আমাকে এই অধিকার তো দিতে হবে, এখানে তো এসব বললে চলবে না। তো যাই হোক, ধর্ম অনুযায়ী বলা হলো প্রথম, তার আগে কেউ বলেননি ধর্ম অনুযায়ী কিন্তু দেশ ভাগ হয়েছিল। এই ব্যাকগ্রাউন্ড আমাদের। তার মধ্যে আসাম আন্দোলনের পর ওই আসাম আন্দোলনের যে আসাম চুক্তি হলো, সেই চুক্তি অনুযায়ী বলে দেওয়া হলো যে এইসব ধর্ম প্রশ্নই উল্লেখই করা হলো না, যে ৬৬ থেকে যারা এসেছেন তারা ৭১ পর্যন্ত তাদের নামিয়ে রাখবেন, ৭১-এর পরে যারা আসবেন তাদের না। তো যাই হোক, সিএএ এলো একটা লক্ষণ হলো যে কেউ ভাবছে। এখন এনআরসিতে সবচেয়ে বড় ত্রুটি রয়ে যাচ্ছে যে এনআরসির যে কি করে হবে সেটার যে বিধান, তার মধ্যে ৪ নম্বর বিধি, 4th রুল, সেটা বলছে যে ইনিউমারেটররা বাড়ি বাড়ি যাবেন, সব সংগ্রহ করবেন, তারপরে এনে তালিকা তৈরি করবেন। সেখানে বলা হলো যে না, এটাকে অ্যামেন্ড করা হলো 4A করে ওটা ওখানে লাগিয়ে দেওয়া হলো। এবং সেটা বলছে যে আসামের অধিবাসীদের কাছ থেকে, আসামের যারা বসবাসকারী বাসিন্দা, তাদের কাছ থেকে আবেদনপত্র নেওয়া হবে। তারা আবেদন করবেন নামটি ওই রেজিস্টারে ঢোকাবার জন্যে, সিটিজেনশিপ রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী তারা ঢোকাবার জন্য আবেদন করবেন। তো আবেদন করতে বলাটাই বলছি পরে কেন এটা না, গ্রহণযোগ্য নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই আবেদন করার নামে অজস্র লোককে সাংঘাতিকভাবে বিপর্যস্ত হতে হলো, হ্যারাসমেন্টের চরম হলো তাদের। এই আমার লিগেসি ডেটা দিতে হবে, আমি কোথায় ছিলাম, আমার বাবা কোথায় ছিলেন, সেখান থেকে আবার প্রমাণপত্র নিয়ে আসতে হবে, সেইগুলো নিয়ে জুড়ে দিয়ে, মানে এটা অত্যন্ত বিশ্রীভাবে তাদেরকে হতে হলো। অথচ নেট ফল দাঁড়ালো শূন্য, কারণ যারা মোটেই অধিকারী নন তাদের অনেকের নামই ঢুকে গেল। আর যারা অধিকারী তারা সামান্য প্রিন্টিং মিস্টেকের জন্য, সামান্য একটুখানি ত্রুটির জন্য তাদের নাম ঢুকলো না। তো এই 4A যেটা আছে সেটাকে না বদলে এনআরসি করলে পরে তো এটা তো অন্যায় হবে, আসামের জন্য অন্য আইন হয়ে যাচ্ছে। আর তাহলে IMDT অ্যাক্ট ছিল আসামে, যেটা কিনা ইলিগাল মাইগ্রেন্টদেরকে বের করে দেওয়ার জন্য ট্রাইব্যুনালের আইন, সেখানে বলা সেটাকে খারিজ করা হলো এক সময়। পিটিশন পড়েছিল আসাম থেকে, যেটা সুপ্রিম কোর্টে যখন খারিজ করা হয় তখন জাজেরা রিমার্ক করেন যে না, একটা আইন যেটা সারা দেশের জন্য তৈরি হচ্ছে সেটা আসামের জন্য একভাবে প্রয়োগ হবে, দেশের জন্য আরেকভাবে, সেটা হয় না। তো তা হয় না যদি, তাহলে এখানে কি করে 4A হয়? 4A সিটিজেনশিপ রেজিস্ট্রেশন অ্যাক্ট তো সবার জন্য, তো এইখানে আসামের জন্য 4A কী করে হলো? যে আবেদনপত্র নিতে হবে। আর আবেদনপত্র যদি চাওয়া হয় কারো কাছ থেকে, তাহলে দেখো ফরেনার্স অ্যাক্টের একটি ধারায় বলা হচ্ছে যে, ওটাও বোধহয় 4 নম্বর, ঠিক মনে নেই, যাই হোক, মানে একটা ধারায় বলা হচ্ছে যে যিনি বিদেশি বলে অভিযোগ করা হচ্ছে, যেহেতু তিনি বিদেশি কি না সেই সংক্রান্ত ইনফরমেশনগুলো তার কাছেই আছে, এগুলো পার্সোনাল ইনফরমেশন, কাজে প্রমাণ তাকে করতে হবে যে তিনি বিদেশি নন। যিনি অভিযোগ করলেন যে এই বিদেশি, তাকে কিচ্ছু করতে হবে না। তাহলে এই যদি আইন থাকে, তাহলে তুমি যখন আমাকে বলছো যে একটা অ্যাপ্লিকেশন দাও, তার মানে তুমি ধরে নিচ্ছ যে আমি বিদেশি, আমাকে প্রমাণ করতে হচ্ছে যে আমি বিদেশি নই অ্যাপ্লিকেশন দিয়ে, আমার লিগেসি ডেটা দিয়ে। তাহলে এটা তো আইনত গ্রাহ্য হতে পারে না। এটা কি ধরনের কথা? তুমি আগেই প্রাইমা ফেসি আমাকে, প্রাথমিকভাবেই আমাকে বিদেশি বলে মেনে নিলে, আসামের বাসিন্দা যারা তোমরা সবাই বিদেশি, এখন তোমরা একটা করে আবেদনপত্র দাও, প্রমাণ করো যে তোমরা বিদেশি না। হ্যাঁ, এইটা এনআরসির একটা দুর্বলতা।
কিন্তু তোমাদের বোধহয় একটা কনফিউশন আছে যে সিএএ এনআরসি এর দুটো কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, একসঙ্গে দুটোর নাম উচ্চারিত হয়েছে বটেই, উচ্চারিত হয়, কিন্তু এনআরসি করতে গেলে কে সিটিজেন না সেটা তো নির্দিষ্ট করতে হবে। সেখানে ওই অ্যামেন্ডমেন্টটা প্রযোজ্য। মানে হ্যাঁ, সিএটা আমার প্রযোজ্য হচ্ছে, হ্যাঁ, তারপরে আমি বুঝে নিচ্ছি যে এইটা আমার নাগরিক, এটা আমার নাগরিক না, একে দেওয়া হবে, তারপরে আমি সেটার উপরে বেস করে আমি এনআরসি করতে পারি। এক্স্যাক্টলি। এবং সিএতে ধর্মীয় ভিত্তিতেই যাতে কেউ ইয়ে না হন, মানে বঞ্চিত না হন ভারতবর্ষের নাগরিকত্বের অধিকার থেকে, তাই সিএটা করা হয়েছিল। কিন্তু আমরা সবাই মনে করি যে এটা যথেষ্ট নয়। এখানে 2014-তে ফুল স্টপ দেওয়া হয়েছে। আমাদের সংবিধানের যে 6 নম্বর অনুচ্ছেদ, সেখানে তো রাইটস অফ সিটিজেনশিপ ফর পিপল মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান, এখানে কোনো লাস্ট ডেট তো দেওয়া হয়নি, এবং এখানে রিফিউজ করবার কথা বলাই হয়নি। হ্যাঁ, এখানে ডমিসাইলও মাত্র 6 মাসের চাওয়া হয়েছিল। তা সেখানে ঠিক আছে, বেশি ডমিসাইল চাওয়া হলো, কিন্তু এই রিফিউজ করা কিংবা আরও যেটা এখানের সঙ্গে মিলছে না সেটা ঠিক নয়, এগুলো পরিবর্তন হওয়া দরকার। এবং 4 নম্বর 4ক বা 4A এই সংশোধনী এটা থাকতে পারে না আসলে। এটা থাকলে এই আইন কিন্তু একদেশদর্শী আইন হয়। এখানে আমাদের মনে রাখতে হবে যে নেহেরু লিয়াকত চুক্তি, ইন্দিরা মুজিব চুক্তি, অনেক চুক্তি হয়েছে, কিন্তু আজ অবধি বাংলাদেশে সংখ্যালঘুদের কী দশা, পাকিস্তানে কী দশা। কাজেই এই সব ওই ভীম সিং জৈন বলে পূর্ব পাঞ্জাবের যিনি এমপি ছিলেন, তিনি সংবিধান সভা, যেখানে সংবিধান প্রণেতাদের সভা ছিল, সেখানে তিনি বলেছিলেন এইসব বললে হবে নাকি, পাকিস্তানে এইসব চলতেই থাকবে। কাজেই এই ভবিষ্যতের জন্য প্রভিশন রাখতে হবে এবং তাদেরকে আসতে দিতে হবে। আমি যেমন ভারত মাতার সন্তান, ওরাও তেমনি ভারত মাতার সন্তান, তাদেরকে আসতে দিতেই হবে। এবং ভীম সিং জৈনের এই কথাটা আমাদের মনে রাখা দরকার। এবং কোনো দিক থেকেই আমার পৈতৃক ভূমির একটা অংশ যদি বন্যার জলে গ্রাস করে নেয়, তাহলে আমি এখানে চলে এসে আবার বাড়ি তৈরি করায় কেউ বাধা দিতে পারে না। এটা ন্যাচারাল জাস্টিস বলেই বলা যায়। কাজেই এখানে একটা সংশোধনী প্রয়োজন, এবং এনআরসি সম্পর্কে সবার এটা জানাও দরকার যে দুর্বলতাটা কোথায় আছে। এবং আদারওয়াইজ এনআরসি তো সুস্বাগতম, নিশ্চয় একটা লিস্টই দরকার, নিশ্চয় একটা তালিকা দরকার। আর যেমন যারা ধর্মীয় জিগির তুলে এত বড় প্রাচীন সভ্যতার লীলাভূমি ভারতবর্ষকে ভাগ করার মতো অন্যায় করলেন, তারা সামান্য কিছু মানুষের জন্য এতখানি জায়গা দখল করে ফেললেন, তারা আজকে আবার এসে এখানে থাকবেন কেন? এবং কেন আমি বলবো না যে ধর্ম অনুযায়ী করতে হবে, ওই দেশ থেকে যারা আসবেন তাদেরকে সবাইকে জায়গা দেওয়া যাবে না। এই মূলত এনআরসির কথা। তো অ্যাকচুয়ালি যেটা এখন মেইনলি দাঁড়াচ্ছে যে আমাদের 4 যেটা 4A ওটা এখন ওই অবস্থাতেই পড়ে আছে, ওই অবস্থাতেই আছে। আর যদি আমাদেরকে সুদূর ভবিষ্যতে যদি এরকম চিন্তা ভাবনা করে আমাদের গভর্নমেন্ট, তাহলে আমাদেরকে আগে মেন এটাই মাথায় রাখতে লাগবে যাতে এই চেষ্টাটাই থাকে, যাতে আগে ওই এটা সরাতে হবে ওখান থেকে, আর একটা সমান তৈরি হবে, তাহলে আমাদের এটা একটা প্রপার ন্যাচারাল ভাবে করে এই পুরো এনআরসিটা করা যেত। এবং আরেকটা কথাও আছে যে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ মেনে নিয়েছো, এখন গোঁজা মিল দিলে চলবে না, এসব ভণ্ডামি। আমি ধর্ম বলি না, আমি ধর্ম মানি না, তখন মেনেছিলে কেন? যে বিপদে পড়েছে তাকে তোমার সাহায্য করতে হবে, কারণ আমাদের পূর্বপুরুষদের হঠকারিতার জন্য এসব হয়েছিল। কি সমস্ত নেতা ছিলেন! দেশ স্বাধীন হচ্ছে যেদিন, সেদিন মধ্যরাত্রে আমাদের প্রধানমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন যে সমস্ত পৃথিবী যখন ঘুমাচ্ছে রাত 12টায়, অ্যাট দ্য স্ট্রোক অফ মিডনাইট, কবিত্ব করে বলছেন, তখন আমরা স্বাধীনতায় জেগে উঠছি। রাত 12টা যখন ভারতবর্ষে, তখন সমস্ত পৃথিবী ঘুমায়। এই ভূগোল জ্ঞান, এই সাধারণ জ্ঞান, এবং এটাকে ঢক্কানিনাদের সঙ্গে প্রচার করা হয় যে এই সব মানতে রাজি না। এইসব মানে লিলিপুট নেতা
এই সর্বনাশ করেছেন, এগুলো মানতে রাজি না। এইগুলোর পরিবর্তন হওয়া দরকার। এনআরসি স্বাগত, কিন্তু ধর্মের ভিত্তিতে নাগরিকত্বের কথা মনে রাখতে হবে। এই দেশ বিভাজনের কথা মনে রাখতে হবে। পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ দিয়ে দিলেই পূর্ব পাকিস্তানের মানুষের যন্ত্রণাটা শেষ হয় না। আজও আমরা তাই দেখে যাচ্ছি। দর্শকবৃন্দদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আশা করি আপনাদের আজকের অনুষ্ঠান ভালো লেগেছে এবং আপনাদের এই বিশদ এনআরসি সম্বন্ধে আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। যদি কোনো রকম কোশ্চেন থাকবে আপনারা নিশ্চয়ই আমাদেরকে জানাবেন, আমরা খুব খুশি হব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আমরা উত্তর দিতে আনন্দিতই হব, আমরা নিশ্চয়ই উত্তর দেব। আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। নমস্কার।